আমি জাস্ট বলবো, সাগরুনি মরা কত বছর হলো? রুনি আমার একদম প্রায় 12 বছর পার হয়েছে না? ক্লোজ ফ্রেন্ড। আজ পর্যন্ত কিছু হয়েছে? সাংবাদিকদের কাছে অনেক তথ্য আছে, সবার কাছে হয়তো কুটনাটি কিছু আছে, কিন্তু আজ পর্যন্ত সাগর রুমি মরে গিয়ে কেসটাও মরে গেছে। এখানে কারণটা হচ্ছে ভয় ডরের ব্যাপার আছে। কারণ এই কাল লাগেনি যে শেখ হাসিনা কি ডেঞ্জার ছিল, সেটা এখন লোক কিন্তু প্রতি করে বুঝতে পারছে যে কি ডেঞ্জার ছিল। এরকম রাক্ষসী মহিলার জন্য কোনো ভালো সাংবাদিক বা সাংবাদিকতা করতে গিয়ে তার জান আগে নেবে না, সে রিপোর্ট করবে। তারা জানতো কিন্তু ভয়ে রিপোর্ট করেনি। সবাই পাচাটা করতে হয়ে গেছিল বাঁচার জন্য। পাচাটা কিন্তু যারা বলতে চায় তারা কিন্তু কিছু বলেনি। সবাই অনেকে চুপ করেছিল, কারণ বললে তো তার লাশ পাওয়া যাবে। কোথায় লাশ পাওয়া যাবে? ধরো যে তোমাকে পায়নি, তোমার ওয়াইফকে তুলে নিয়ে গেছে, ভাইকে পায়নি, বোনকে তুলে নিয়ে গেছে, ছেলেকে পায়নি, বাবাকে নিয়ে গেছে। তো এই যে কুকৃত্যগুনা দেশের মধ্যে চালিয়েছে, একটা কোনো সেক্টরে এখন যেখানে দেখা যাইতেছে যে এমন কোনো সেক্টর নাই যে তারা ওটাকে লন্ডভন্ড করেনি। দেশ থেকে টাকা পাচার, দেশটির আজকে ভণ্ডমি, এই চুরি, এই ডাকাতি। একটা পদ্মা সেতু তৈরি করেছে, কত টাকা দিয়ে তৈরি করেছে? ইন্ডিয়া বলেছে এরকম টাকা থাকলে আমরা 3টা পদ্মা সেতু করতে হতাম। তোর শ্বশুর বাড়ির দেশি বলেছে। তাহলে আমরা কোথায় উন্নয়ন করেছি? উন্নয়ন করেছি রক্ত খাওয়ার, উন্নয়ন করছি রক্ত চুষার, উন্নয়ন করছি মানুষের মাংস ভেজে খাওয়ার। 7টা ছেলেকে ভ্যানের উপর রেখে পরে পুড়িয়ে দিল, এটা কোনো কথা হলো? এটা কোন দেশ? তো একটা সাংবাদিক কিভাবে তাদের জন্য বলবে? এক সাগরুনিকে দেখে তো তারা ভয় পেয়ে গেছে, যেখানে আজ পর্যন্ত বিচার হয়নি। ভালো সাংবাদিকতা কি করে আসবে? ওই সুভাষ সিংহ নষ্ট ঢুকেছে, শ্যামল দোষ্ট নকল ঢুকেছে, ওই বুলবুল নষ্ট ঢুকেছে, সব তো নষ্ট। এরা কোনো দিন কোনো কথা বলেনি স্পষ্ট, সব নষ্ট। এরা এক একটা ক্রিমিনাল। সাংবাদিকদের জন্য এরা, সাংবাদিক যেগুলা আসল সাংবাদিক জন্য এরা ভয়ঙ্কর। এরা একদম ভয়ঙ্করের চেয়ে ভয়ঙ্কর। এরা মানুষের কাছে সত্যতা নিয়ে আসেনি। আজকে 72 to 74, 75-এর সাংবাদিকের সেই পত্রগুনা খুলে দিচ্ছে ইউনিভার্সিটিতে, দেখেন কি লেখা আছে, পড়েন। তখনও কি অত্যাচার গেছে? 74-এর দুর্ভিক্ষের কথা কি কেউ জানে? তুলে ধরা হয়েছে? আজকে লেখাপড়ার কোনো স্কুল কলেজে কেউ জানে না যে 74-এ কি হয়েছিল। আমি তো ছিলাম। আমরা ভুসি দিয়ে রুটি বানিয়ে খেয়েছি, আমার মা শিক্ষিকা ছিল। 74-এর ঘটনাতে কি হয়েছে জানি না আমরা? এগুলো তো কেউ জানেই না। ওর বাপই বলে সব করেছে, ওর বাপেরই বলে দেশ, ওর বাপই সব করেছে। আর তুই কি করলি এই 15 বছরে? আজকে তুই কোনো দেশে ঠাঁই পাচ্ছিস না। মেধা নষ্ট করতে চাইছিল। হুঁশিয়ার হতে হবে এখান থেকে, যে আসুক সরকারে, আমরা আসি আর যা আসি, কোনো রকম বান্দরামো করা যাবে না। আজকে যেমন আমার লিডার অ্যাক্টিং চেয়ারম্যান বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন, আমি তাকে স্যালুট করি। এই হচ্ছে নেতা, এটা এই রেতেই থাকবে। তো উনি তো এটা আগে থেকেই বলতো। উনার বক্তব্যগুলোকে তো এখন আপনারা হয়তো টেলিভিশনে চালু করতেছেন, কিন্তু কিছুদিন আগে ওনাকে বক্তব্য দিতে দিয়েছে, মানুষের কণ্ঠের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বলতে আমরা তো বলতেই পারতাম না। ফেসবুকে স্ট্যাটাস দিলে তুলে নিয়ে যেত। আপনার একটা কথা লিখছে, আপনাকে মেরে ফেলা হয়েছে, বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। ছাত্রলীগ কি করেছে? 15 বছর দেশ শাসন করছে, আর কত মিথ্যা কথা বলতো। সবচেয়ে মজার বিষয় তোমাকে বলি, উনি ওই সংসদে দাঁড়িয়ে থেকে বলছে যে আমি যখন সকালবেলায় নামাজ পড়তে উঠতাম, যাই নামাজ কোথায় থাকতো খুঁজে টুজে আমি নামাজ পড়তাম। ওই কেউ নামাজ পড়লে বলে? হ্যাঁ, ওই মূর্খ। আমি কনফার্ম হলো মূর্খ। আজকে বললাম যে ও অরিজিনালি 8 পাস। আজকে আমি বলে দিলাম ওই খুনি হাসিনা অরিজিনালি 8 পাসও না। না তো কেউ যায় নামাজ খোঁজার গল্প বলে, যায় নামাজের থাকবে, নামাজ পড়বো, নামাজের জায়গায় থাকবে। নামাজ পড়ার কথা বলতে হবে কেন? এটা একদম তোমার উপরে একদম ভর্তিত, তোমাকে ওটা পড়তে হবে। তুমি যদি মুসলমান হও তোমাকে পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ, এটার বাইরে কিছু নাই। তবে মানুষকে বলবো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার ছবিটা করেছি, আমার কষ্ট ছাড়া। সংসদ অধিবেশনগুলো নিয়ে অনেকে স্যাটার করেছে, এক ধরনের মকারি চলতো। কেউ আপনার গড়া একজন কণ্ঠশিল্পী, আপনার হাতে গড়া কণ্ঠশিল্পী নানা রকম গান গাইতো, এবং সেখানে তার এলাকার দুঃখ দুর্দশার কথা তো বাদ,
সে বিভিন্ন রকম তো তেলাঞ্জলি আর কি চলতো। এই কালচারটা দেখে আপনার ওই সময়ের অনুভবটা কেমন ছিল, যে ওকে তো আপনি রাস্তা থেকে তুলে এনে, মানে একসময় আমাকেও, আমি প্রথম আপনি জানেন স্যার স্যার বলতো আমাদের, তো যাই হোক সে বিষয়গুলো আনা আনি, কিন্তু আপনার বিষয়টা কি ছিল যে একটা দেশের সংসদে গান চলছে, স্যাটার চলছে, সার্কাজম চলছে, আপনার হাতে গড়া শিল্পী যার নাম তুলতে চাচ্ছিলেন না আপনি। আরে তারপরেও নাম নিব না ওর। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই যে মেধা, ছাত্রদের মেধা নষ্ট করার চিন্তা করছিল কেন, যে শিক্ষা নষ্ট হলেই দেশ নষ্ট হয়ে যাবে, পারেনি। কারণ ছাত্রের সাথে জনতা ছিল, আমরা ছিলাম, সবাই মিলে সাথে এটা মেধাটা নষ্ট করতে পারলো না, পালিয়ে যেতে হলো। তো সংসদে তো আসলে মানে ভোটে জনপ্রিয়তা, মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য একটা ভোট দিয়ে যখন আসবে তখন কিন্তু তার কার্যক্রম অন্যরকম হবে। এটা তো সব রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আর দামি ভোট আর স্বামী ভোট। যে মেয়েটার কথা বললো স্বামী কটা আল্লাহ জানে। এখন ঘটনা হয়েছে যে এদের তো হঠাৎ পেয়ে বসেছে, ওই যে বলেছিল যে নরম চেয়ার, গরম চেয়ার, আর মানুষ নরম, যখনই গরমে বসছে সে গরম হয়ে যাচ্ছে। ওই যে আমাদের অবৈধ যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিল, উনি পুলিশ দেখাচ্ছে স্যার গুলি মারছে একটাকে, তারপরে হচ্ছে না স্যার। এই যে একটা অভদ্র লোক, গোটা বিশ্বের কাছে সে কি হলো, কুলঙ্গার হয়ে গেল না? কুলঙ্গার হলো না? আমরা তো কুলঙ্গার বলতেছি সবাইকে, কারণ ওই খুনি হাসিনার সাথে যারাই থাকছে তারাই সবাই কুলাঙ্গার, জন্ম হয়েছে কুলাঙ্গার। তো সংসদ তো সংসদ ছিল না, ওটা বাণিজ্য সেন্টার ছিল, ওখান থেকে বাণিজ্য হতো। আর যত মিথ্যা কথা, একটা মহান মানে সংসদ থেকে যত রকম মিথ্যা কথা ছিল ওখান থেকে প্রচার করা হতো। যেখান থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম মুছে ফেলার জন্য কি না করেছে তারা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল করে দিল, 1300 কোটি টাকা খরচ করে শাহজালাল এয়ারপোর্ট করলো। জিয়া এয়ারপোর্ট ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা শাহজালাল হলো। আমার প্রশ্ন হচ্ছে, শাহজালাল বাবাও মনে হয় এটাতে দুঃখ পেয়েছে, কারণ একটা নাম তো, তিনি আল্লাহর অলি, একটা নাম, একটা অলির নাম লেখার জন্য কি আরেকজনের নাম মুছে অলির নাম ঢুকাতে হবে? এরা কি গাধা না? এদের কি কোনো শিক্ষা আছে? যে একজন নাম আছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে তুমি আমার একটা অলির নাম নিয়ে যে ওই নাম তুলে অলির নাম বসাবা, এটা তোমাদের কোনো সেন্স ছিল? আমার মনে হয় ওই অলি বাবা, আমাদের শাহজালাল বাবারও অভিশাপ ওনার উপরে ভুগতে হয়েছে, এই খুনি হাসিনার উপরে। যে একটা সৎ লোক ছিল, একটা দেশের স্বাধীনতার ঘোষক ছিল, 3.5 বছর যেভাবে কাজ করে গেছে, তার কাজের বরকত কি? সৌদি আরবে সে জিয়া ট্রে আছে, এখনো গাছগুলো দাঁড়িয়ে আছে। এটা মানুষের বিবেক নাই? স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধার সূচনা, তার দ্বারা মুক্তিযোদ্ধা হয়েছে তো দেশে, তারা, সে তো কাউকে ছোট করেনি, তো তাকে এত ছোট করতে হবে, নাম মুছে ফেলতে হবে কোনো পত্র পত্রিকায়, বইয়ে, ক্লাস 1 থেকে শুরু করে। 5 তারিখে গণ অভ্যুত্থানের পর একদম যেমন স্বাধীনতা চেয়েছিলাম কিনা এইসব বলে, যে গণভবনে জনরোষ, সবাই সবকিছু নিয়ে গেছে, সংসদে ভাঙচুর হয়েছে, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর হওয়ার প্রতিবাদ জানিয়েছে। এই প্রসঙ্গ, এই সুশীলদের এই মতামত নিয়ে আপনি কি বলছেন? আচ্ছা, প্রথমে বলি, এটা যখন আমাদের ইউনূস স্যারকে ধরা হয়েছে, যে স্যার কিন্তু খুব ভালো কথা বলেছিল, এটা একটা উল্লাসের ব্যাপার ছিল, এটা হতেই পারে, উনি এটাকে গুরুত্ব দেননি। আর এখন যারা এটাকে নিয়ে কথা বলছে, কটূক্ত করছে, ওই 5-8টা কিছু কুত্তা আছে না, কুত্তাদের তো থেকে কয়েকটা কুত্তা আছে তো এখানে, তারা বলতেছে, আমি দেখেছি, আমরা নাম বলছি না, তো তারা দেখে আস্তে আস্তে, দেখো তুমি, আস্তে আস্তে কিন্তু এরা ভ্যানিশ হচ্ছে। কারণ তারা যে ভুল করেছে, সবচেয়ে মানুষকে ভালোবাসতে হবে। তো তুমি 3টা ভোট করছো, তুমি 3টা ভোট কিভাবে করছো? তুমি দিতে পারছো না ভোট। মানুষ, আমি আজকে 15 বছর ভোট দিইনি, তুমিও দাওনি, অনেকেই দেয়নি, এখানে যারা ভাই আমরা বসে আছে কেউ দেয়নি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এরা কেমন মানুষ? এরা মানুষ না, মানুষের আগে অবসায় দিলে যেটা হবে অমানুষ, এরা অমানুষের জন্ম। এদের জন্মটাও অমানুষের মতো, কারণ একজন সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে, কি সব মিথ্যা কথা বলতেছে, আর কেউ যদি একটু সত্যি কথা বলে ওর ডিমোশন হয়। আমি এটা বলে রাখলাম, কিন্তু
ওইখানে যদি কেউ কোনো একটু ওদের বিপক্ষে কথা বলে থাকে তাকে কিন্তু পরবর্তী নিয়ে গিয়ে শান্টিং দেওয়া হতো। এটা আমি পরে খবর পেয়েছি। তাকে আর কোনোদিন সুইচ দিত না বা ওপেন কথা বলার কোনো তো এটা কি সংসদ ছিল, কিভাবে দেশ চলছে। আমার তার কাছে মনে হইতেছে কি, আর যদি একটা বছর যদি এরা কোনো মতে থাকতে পারতো আমরা সবাই মরে যেতাম যারা আমরা রাজপথে ছিলাম। তোমাকেও মেরে ফেলতো কেন সেটা জিজ্ঞেস করো। তুমি কেন তার সংবাদ করলে না? এই তুমিও ঠাস গুলি, ওকেও আয়না ঘরে নিয়ে যেত কেন? তুমি আমাদের কোনো সংবাদ প্রচার করনি, তুমি কিন্তু নিউট্রাল আছো, কোনো সংবাদপত্র নেই, তুমি হয়তো গান চালাইতেছো, অমুক চালাইতেছো, তুমি কেন চালালি না? তুই ধর। তাহলে আমরা কোথায় ছিলাম? 30 লক্ষ লোক রক্তের বিনিময়ে আমাদের দেশ এটা কাদেরকে পাঠিয়েছিল? আল্লাহ ইয়া রহমানের রহিম, তুমি বাঁচিয়ে দিয়েছে এই দেশের মানুষকে। আসলে বাজে যে এই মাটিটা তো অনেক ভালো মাটি, তো মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। বাংলাদেশ এবং 300 আসনের এমপির পলাতক হয়ে যাওয়া এবং তাদের অন্তর্ধান হয়ে যাওয়া, এবং পাশাপাশি আপনি যারা বলছেন দলকানা এইসব মানুষ, এবং দীর্ঘ একটা ব্যাচ শিল্পী সাহিত্যিক, দলকানা বলিনি, পাঁচাটা যাই হোক, এবং তারা কোনোভাবে, আর আমরা নিজেরাও ডাকার চেষ্টা করেছি এই সত্ত্বেও যে আপনাদের কনফেস করেন, আপনারা যে অন্যায়গুলো করেছেন গণহত্যার সাথে প্রতিবাদ করেননি, সেগুলো নিয়ে বলেন যে তারা আসতে চাইছে না। সামনের দিনে এই শিল্পী সমাজের তাদের অবস্থানটা কি হবে? আগে আমি বললাম যে আসলে তো ওই বিপদকে তো কেউ ঘরে রাখে না। এটা ইঁদুর যখন মারা যায় সঙ্গে সঙ্গে ঘর থেকে ফেলে দিতে হয়, এটা তো পচা গন্ধ বাড়ায়। তো এই ইঁদুরগুলো, আমরা ইঁদুর নিয়েও করেছিলাম, ইঁদুরগুলোকে ধরছে বিড়াল, এটাও করেছিলাম, একটা গানে দিয়েছিলাম। তো বিড়ালের অত্যাচারে ইঁদুরগুলো এখন পালাতে হবে, কোনো উপায় নেই। কারণ আমি যদি সৎ কাজ করে থাকতাম, ভালো কাজ করে থাকতাম, তাহলে আমি কোনোদিন 70 থেকে 80 লক্ষ টাকা নিয়ে গিয়ে কলা গাছের নিচে ঘুমাতাম না। আমি কিন্তু একজন বিচারপতি ছিলাম। এটা কি লীলজ্জ ব্যাপার! একজন বিচারপতি 70 লক্ষ টাকা নিয়ে গিয়ে ভারতের বুকে কলার পাতার উপরে শুয়ে আছে। এর চেয়ে নির্লজ্জ আর কিছু হতে পারে? গোটা বিশ্ব কি থুতু দেবে? গোটা বিশ্বর কাছে কি জবাব দেবে যে একজন বিচারপতি ছিল? এই বিচারপতি একজন প্রেজেন্টারকে অনেক গালিগালাজ করছিল, নাই তুললাম ওটা, তো শাস্তি ভোগ তার কি? সে একজন বিচারপতি, সে কেন পালাবে? আমার প্রশ্ন এটা। বিচারপতি কোনদিন পালাবে? তাহলে নিশ্চয়ই তার মধ্যে কোনো গলদ ছিল। গোটা বিশ্ব কি জানছে, কি দেখছে যে বাংলাদেশের বিচারপতি কি ছিল। তাহলে আজকে যে বিচারগুলো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নামে যে রায়গুনা দেওয়া হয়েছে, বা বেগম জিয়াকে জেলের মধ্যে ঢুকে নিয়েছে, আমাদের আদালত লোকদেরকে যে জেল দিয়েছে, তাহলে কি হয়েছে? এগুলা মানুষ কি জানবে? সব লম্পট, সব বানোয়াট, সব মুক্তি পাবে, মুক্তি দিতে হবে। আরাফাতের তো ব্যাপারটা, আমি তো একজন মনে হয় খুব মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছে এবং তার ভোট কেড়ে নিয়েছে, সে খুব চিল্লাচ্ছে। আমি নাম বলছি না, এদের নাম নিয়ে একটা আবার মানে একটু ইয়ে হয়, এগুলা ভাল লাগছে আমার। আমি তোমাকে বলছি যে একটা কথা, যে অহংকার, এদের অহংকার দেখছিল। লাস্ট ফিনিশিং মনে করো এরা 6টা সমন্বয়ককে ধরে নিয়ে এসে ডিবি হারুন কি করেছে, তাদেরকে কি টর্চার করা চিন্তা, তাদের বাবাকে ধরে নিয়ে আসার জন্য এই সব আরাফাত করছে। আরাফাত আর হারুন মিলে, আরাফাত হারুন, কারণ আইনের লোকগুলো তো আমাদের সাথে। হ্যাঁ, ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারনেট এখানেই তো এই যে এখন যেগুলো আসছে, এই 7টা লাশ বলছে অমুক সমুক হ্যান, এগুলো তো তখন এই ইন্টারনেট বন্ধ করার জন্য আরো কিছু আসবে, আরো সামনে আরো তানভীর আরো অনেক কিছু। মমতাজ প্রসঙ্গে শুনলাম ব্যারিস্টার সুমনের ভূমিকা এবং সুমনের যে পলায়ন, এবং ও তো একটা হিরো অবস্থানে চলে আসছিল। উনি ব্যারিস্টারি করেছেন, খুব ভালো কথা। উনি কোথা থেকে পড়াশোনা করে ব্যারিস্টারি করেছেন আল্লাহ জানে। ওনার আয়নার সামনে দেখে উচিত ছিল ওনার মাথায় চুল নাই। সবচেয়ে বেশি চিন্তা করতেছে যে আল্লাহর মাথা থেকে কিন্তু চুল তুলে নিচ্ছে, তখনই ওর উচিত ছিল মানুষের সাথে যাতে প্রতারণা না করে। যখন দেখছি যে আমার সামনে থেকে তুলি নেয় অমুক সমক হ্যান ত্যান, তখনই। আর এগুলো না আসলে এরা হলো 5টা অরিজিনাল কুত্তা। এরকম কুত্তা কয়েকটা হয়, বেশি হয় না। এই সুমন টাইপের, ব্যারিস্টার সুমন টাইপের কুকুরগুলো বেশি হয় না, 2-4টা হয়। মানে একদম মানে খুব দামি দামি কিছু কুকুর আছে না, কিছু কিছু ভালো কুকুর তো পপুলার হবে। এরই অমুকের পাড়ায় অ্যালসিশিয়ান অমুক কুকুর দেখলাম, হেভি দাম, তো লোকজন দেখতে যাবে না। বাবু ভাই এখন বেশ কয়েকটা লাইভ কিন্তু সে করেছে, এখানে মাপটা চাচ্ছে যে আমি আসলে জনগণের পক্ষে ছিলাম ইত্যাদি ইত্যাদি। তো এদের কি আসলে ক্ষমা করাটা, আসলে কুত্তা তো কোনোদিন মানুষ হতে পারবে না, ওগুলা ক্ষমা চাইলে তো হবে না। কুকুর কোনোদিনই মানুষ হবে না, কুকুর কুকুরই থাকবে। তো এরা আসলে এদের না আমার মানে মানে এদের কাছে আমাদের জেনারেশন কি শিখছে, এটা আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে আসলে জেনারেশনটা এদের কাছ থেকে কি পেলো।
এই খুনি হাসিনার কাছ থেকে কি পেলো, তার 300 সংসদের কাছ থেকে কি পেলো, এবং তার পুলিশের কাছ থেকে এগুলো। আজকে পুলিশ কোথায় গিয়ে দাঁড়ালো? পুলিশ তো আমাদের বন্ধু, পুলিশ তো আমাদের একটা ভাই, আমারই তো একটা এটা কাজ করবো, যে যাবো, ওদের কত সুন্দর ছিল আগে, কত সুন্দর ছিল। এখন একটা ঢাকাতে পুলিশ ট্রান্সফার হয়ে গেলে 2 কোটি টাকা লাগে, 3 কোটি টাকা লাগে। একটা পুলিশের গাড়ি বাড়ি ধন দৌলত এখান থেকে ওখান থেকে সব বলে ভাতের হোটেলের। আমার জেনারেশন কি করবে? আপনাকে ডিবি থেকে ফোন বা? আরে সর্বনাশ কথা, আমার তো কোনো ফোন খোলা ছিল না ভাই, কোন রকম ফোন আমি ইউজই করি না। বাটন ফোন, একদম বাটন একটাই ফোন ছিল, আর একটা দারোয়ানের নাম্বার ছিল। তাও ভয়ে কোথাও ফোন করতাম না, যে ওই ফোনে যদি ফোন করি আমি কোথায় ছিলাম এটা ট্র্যাক করব, মানে যাকে সন্দেহ হয়েছে আমি কাউকে ফোন করিনি। এটা মজার বিষয় ছিল একটা। তো হাইকমান্ডের সাথে আপনার যোগাযোগটা কি? আমরা চলে যেতাম সরাসরি, আমাদের একটা ছিল, একটা নেটওয়ার্ক ছিল, চলে যেতাম, একটা মেসেজ আসতো বা আসতো, কোড আসতো একটা। হ্যাঁ, রিজভি ভাইয়ের সাথে দেখা হতো, কথা হতো, সাথে কথা হতো না, আমাদের মহাসচিবের সাথে কথা হতো। মহাসচিব তো চলে গেল লাস্টে জেলে, ওনাকে তো নিয়ে চলে গেল। তারপরে রিজভির সাথে আমাদের একটু কোডে কথা হতো। বিভিন্ন টকশোতে আলোচনা হচ্ছে যে ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপির সংহতি প্রকাশ, এইটা আসলে যেমন 18 সময় কোটা আন্দোলনে সংহতি প্রকাশের সময় টেলিফোন আলাপ লিক করে দেওয়া হয় একাধিক বিএনপি নেতার। তো এবারও আমির খসরুর একটা টেলিফোন আলাপ ওরা প্রকাশ করেছিল, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে খুব দারুণভাবে বিএনপি দলের সমস্ত কর্মী আপনারা মিশে যেতে পেরেছিলেন। এই মাস্টার প্ল্যানটা আসলে কিভাবে, মানে এইটা মাস্টার প্ল্যানটা আসলে সম্পূর্ণভাবে মহাসচিব হয়তো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আমাদেরকে কি করতে হবে, বিএনপির পাশে আছে। কিন্তু মেনলি আসলে আমার কাছে মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে রক্ত, বেগম খালেদা জিয়ার যে সন্তান, আমাদের তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের এইসব সব কার্যকলাপ প্ল্যানগুলো ছিল, এটা আমি শিওর। কারণ আমাদেরকে উনি যেভাবে উজ্জীবিত করেছে এবং সাবধানে থাকার যেভাবে পরামর্শ দিত, এবং উনি একসময় মনে করছিল যে আমি আর মৌসুমি হয়তো মারা গেছি, কারণ আমাদের কোনো প্রায় 18-19 দিন আমাদের কোনো টেস্ট ছিল না, কারণ আমরা তখন চলে গেছিলাম একদম ফুল ওই গান পারফরমেন্সের পরে আমরা চলে গেছি। হ্যাঁ, তারপর তো দেশটা তোমার বাপের নাকি চলছে, ওটা তো পুরা ইন্ডিয়া পাকিস্তান সব জায়গাতে আসছে। তারপর ওই তোমার ওনার শেখ হাসিনার কিছু, খুনি হাসিনার কিছু কার্টুন ইউজ করছিলাম আমরা গুনাতে, ভিডিওগুনাতে মারাত্মক কিছু কার্টুন ইউজ করছিলাম। তো আমরা একদম, আমি চলে গেছিলাম, আমি পরান, তারপরে মৌসুমি, তারপর রোজেন, এরা আমরা 19-20 দিন প্রায় একটা অন্য জায়গায় চলে গেছিলাম, যেখানে কারোর সাথে কোনো সম্পর্কই হয়নি। হয়তো 2 মাইল দূরে রেখে আসছে, তুই এখান থেকে আর বাড়াবি না। পরান এক জায়গায়, আমি এক জায়গায়, এবং এই জায়গায় মানে আমরা এইভাবে ছিলাম। আবার 19 দিন পরে বলেছি যে 18 থেকে 19 দিন পরে আমরা এখানে এসে দেখা করবো, এইভাবে দেখা হবে, এইভাবে আমরা নো ফোন, কারণ ফোন থাকলে আমরা ধরা খাবো। তো আমার ইচ্ছা হচ্ছে হয়তো একটা ফোন করে কথা বলবো অমুক সময় ওখানটা। তো একটু একটা ওখানে আমাদেরকে একটু খাওয়াতো, একটা আমিন ভাই নামে একটা, ওনাকে আমরা মামা করি, 300 ফিটের সেই ভিতরে। তো ওইখানে ওনার তো উনি আমাদেরকে কোনো রাত্রিরে হয়তো খিচুড়ি খাওয়াতো বা তো উনার একটা নাম্বার ছিল, ওনার একটা ছেলের নাম্বার ছিল। আমি বললাম ভাই এই নাম্বার থেকে কিছু নাম্বার লেখা ছিল আমাদের কাছে, তাই ফোন করে বলেন যে ওই ফোনটা করবে হচ্ছে ওই বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালা তখন তোমার কাছে, হ্যাঁ তোমার কাছে মেসেজ দেবে, তখন তুমি মেসেজ দেওয়ার পরে আমি বলে দেবো যে তুমি অমুক জায়গায় আসবা। তখন উনি বলে দিল যে অমুক জায়গায় বল্টুকে বলে আসতে, মন্টুকে বলে আসতে। আমরা তো নাম দিয়েছিলাম মন্টু, নাম ছিল মন্টু, মৌসুমের নাম এখনো বলি আমরা মন্টু। আমার নাম বাবু ছিল, ইথুন বাবু ছিল, বাবু ছিল। পরের নাম পরান ছিল, রোজনের নাম রোজন ছিল। আমাদের দুজনের জন্য ওর নাম মন্টু আর আমার নাম বাবু। এভাবে কাজ করেছিল। জনতা আপনাদের যাদের আশ্রয়ে ছিলেন যে বাড়িতে, তারা মানে কি, এটা আসলে মানে এটা বললাম না যে এইটা আমাদেরকে সবাইকে নিয়ে গল্প করতে হবে কে কেমন ছিল না ছিল, মানে প্রচন্ড ভালো ছিলাম। হয়তো খাওয়া একটু বলতাম না, হয়তো যেটা পারতো সেটা রান্না করে দিত, বা আর তো খাওয়া ঢুকতো না মেনলি ব্যাপার। কারণ আমি তো টিভি দেখতাম ওনাদের বাসায় বসে থেকে, ওনাদের বাসায় টিভি দেখতাম। আমাদেরকে কিন্তু কোনো রকম ফোন রাখতাম না, কোনো অ্যান্ড্রয়েড ফোনের একদম কিলাই না। কোনো সংবাদ দেখতেছে এখান থেকে, সংবাদ দেখ, ওরা আমাদেরকে নেট দেখে এসে ওদের নেট থেকে হয়তো খুশি হয়ে যে আমি আসলো মামা এটা দেখেন তো, ওর মোবাইল থেকে দেখতেছি আমি।